হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। শিবাজি ভোসলে, যিনি ছত্রপতি শিবাজি মহারাজ নামেই ছিলেন অধিক পরিচিত, বীরযোদ্ধা হিসেবে খ্যাতি শুধু নয়, নেতৃত্ব ছিল তার মজ্জাগত। চলুন তাহলে জেনে নেওয়া যাক শিবাজি সম্পর্কে কিছু অজানা তথ্য এই ভিডিওটি থেকে। যে সেকুলারিজমের কথা আজকাল বারবার বলা হয়, শিবাজি মহারাজ প্রকৃত অর্থেই ছিলেন সেকুলার, অর্থাৎ ধর্মনিরপেক্ষ শাসক। মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রেখে চলতেন। তার রয়্যাল আর্মির 1.5 লক্ষ সেনার মধ্যে 66,000 ছিলেন মুসলিম। মানুষ হিসেবেও ছিলেন ধার্মিক। আপনার কি জানেন শিবাজি প্রথম নৌবাহিনী গড়ে তোলেন? তিনি এর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যে কারণে উপকূল অঞ্চলে দুর্গ তৈরি করে আলাদা নৌবাহিনী গড়ে তোলেন। উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের কঙ্কনের দিককে রক্ষা করা। অতীতের সাক্ষ্য বহন করে বিজয় দুর্গ, সিন্ধু দুর্গ সহ কয়েকটি জায়গায় আজও তাঁর তৈরি সেই দুর্গগুলো রয়ে গিয়েছে। এমনকি তিনি মহিলাদের যথেষ্ট সম্মানও করতেন। মহিলাদের হেনস্থা বা তাদের উপর কোনো রকমের হিংসার ঘটনা বরদাস্ত করতেন না। কঠোরতাতে দমনের পক্ষপাতী ছিলেন। অনেকের বিশ্বাস, মা জিজামাতার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি মহিলাদের সম্মান করতে শিখেছিলেন। এটা তো জানা গেল তিনি মহিলাদের কিভাবে সম্মান করতেন। এইবার তিনি অবরুদ্ধ পানাহাল থেকে কিভাবে পালিয়ে গিয়েছিলেন। পানাহালের দুর্গে শিবাজিকে আটকে রেখেছিলেন সিদ্দি জোহরের সেনারা। তাদের চোখে ধুলো দিতে বার্বের শিবা নহবীকে তিনি কাজে লাগান। বার্বেরকে দেখতে ছিল শিবাজির মতোই, এই জন্য 2টো পালকির ব্যবস্থা করেছিলেন। একটা পালকির মধ্যে ছিল বার্বের, সিদ্ধের সেনারা তাকেই ফলো করেন। অন্য পালকিতে চেপে দুর্গ থেকে পালিয়ে যান শিবাজি। শিবাজির আগে তার বাবা সাধারণ নাগরিক ও কৃষকদের নিয়েই যুদ্ধ করেছেন, যারা শুষ্ক মরশুমে রাজার জন্য লড়াই করতেন। শিবাজি প্রথম ডেডিকেটেড আর্মি তৈরি করেন। তাদের জন্য সারা বছরের প্রশিক্ষণের পাশাপাশি মাস গেলে বেতন দেওয়া হতো। পর আফজল খানের সঙ্গে সাক্ষাতের জন্য শিবাজি নিজেই সময় চেয়েছিলেন। আদিল শাহ খানের, যিনি সেনাপতি, এজন্য শর্ত আরোপ করেন। শর্ত অনুযায়ী একটি তরোয়াল আর ফুল ছাড়া সঙ্গে কিছু রাখা যাবে না। সেই মতো আয়োজন হয়, কিন্তু শিবাজির আশঙ্কা ছিল তাঁর উপর হামলা হতে পারে, যে কারণে পোশাকের নিচে বর্ম পরেছিলেন। বাঁ হাতের মধ্যে লুকোনো ছিল বাঘনখ। আফজল খানের তরোয়াল তাঁর বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি। উল্টো দিকে আফজল খান বিদ্ধ হয়েছিল বাঘনখে। এমনকি শিবাজিকে বলা হতো পাহাড়ি ইঁদুর, তার কারণ নিজের ভূমির ভূগোলটা তিনি হাতের তালুর মতন চিনতেন। একই সঙ্গে গরিলা যুদ্ধের প্রবক্তা। শত্রুর চোখে কীভাবে ধুলো দিয়ে পালাতে হয় সেটাকেও শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। আগ্রা থেকে সেভাবেই পালিয়েছেন শিবাজি। আগ্রায় ঔরঙ্গজেবের দরবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে। আফগান সেনাদের সঙ্গে লড়াই ছাড়া সেখান থেকে পালানোর রাস্তা ছিল না। এর মধ্যেই পরিকল্পনা করে আগ্রার মন্দিরে নিয়মিত মিষ্টি ও ফল পাঠানোর জন্য অনুমতি আদায় করতেন শিবাজি। বড় বড় বাক্স ভরে মিষ্টি যেত। একদিন তেমনই একটি মিষ্টির বাক্সে ঢুকে দুর্গ থেকে বেরিয়ে যান। অত্যন্ত দয়ালু হয় তাকে জনতা রাজাও বলা হতো। এমনকি শত্রুপক্ষ তার কাছে আত্মসমর্পণ করতে চাইলে তিনি সেই দয়াই দেখাতেন। রাষ্ট্র নিজের প্রয়োজনে ছত্রপতি শিবাজি মহারাজকে অনেক বেশি করে মনে রাখবে। তাঁর নিজের জন্য নয়, ভারতের জন্য লড়াই করতে তার সাম্রাজ্যের প্রতিটি মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন। সেই শিবাজি জয়ন্তী যোদ্ধা রাজা শিবাজি মহারাজের জন্মবার্ষিকী। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছরটি মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতার 392তম জন্মদিন। মহারাষ্ট্র রাজ্য এই দিনটিকে ভারতের অন্যতম সাহসী এবং জ্ঞানী রাজা হিসেবে উদযাপন করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে শিবাজি জয়ন্তী 19শে ফেব্রুয়ারি পড়ে। এই দিনে মহারাষ্ট্রে বিশাল একটি মিছিল হয়। শিবাজি মহারাজের অনুগামীরা তার মূর্তিতে ফুল ও মালা দিয়ে সাজান। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।